Hello students, welcome to my channel Science Studian। আজকের পর্বতে আমরা আলোচনা করব ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকের প্রশ্ন। এর আগের পর্ব আমরা কিছু জিকের প্রশ্ন আলোচনা করেছিলাম, 45টার মতো কোশ্চেন ছিল প্রথম সেটে। আজকে সেটে 47টা কোশ্চেন রয়েছে। তো আজকে পর্ব নম্বর হচ্ছে 2। ঠিক একই রকমভাবে আমরা রেগুলার ভিডিও আপলোড করে যাব এবং তোমাদের প্রত্যেককে বলা থাকবে যে তোমরা সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলোকে দেখবে। এক্ষেত্রে কী হবে, তোমাদের জিকের ইমপ্রুভমেন্ট খুব ভালো হবে এবং পরীক্ষায় ভালো পারফরমেন্স করতে পারবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের পর্ব। তো প্রথম প্রশ্ন কি রয়েছে তোমরা দেখো। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1। দেখো, প্রশ্নে বলা আছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, মানে এই যে লাইনটা, এই লাইনটার রচয়িতা কে। তো প্রথমত আমি বলে রাখি, এই যে লাইনটা, এই লাইনটা নেওয়া হয়েছে পদ্মিনী উপাখ্যান থেকে। কি নাম বললাম? পদ্মিনী উপাখ্যান থেকে এটা নেওয়া হয়েছে, পদ্মিনী উপাখ্যান থেকে নেওয়া হয়েছে। এই পদ্মিনী উপাখ্যান কার লেখা? এই পদ্মিনী উপাখ্যান লেখা হচ্ছে রঙ্গলাল ব্যানার্জি। এই রঙ্গলাল ব্যানার্জির লেখা হচ্ছে পদ্মিনী উপাখ্যান, সেখান থেকে এই লাইনটাকে গৃহীত করা হয়েছে। তো স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়, হ্যাঁ, রচয়িতা হচ্ছে রঙ্গলাল ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2। দেখো, কোশ্চেন নাম্বার 2তে কী বলা রয়েছে, কে বলেছেন দিন হি ইলাহি হলো আকবরের মূর্খতার স্তম্ভ। তো প্রথমত জেনে রাখো, অনেক সময় কোশ্চেনটা না এখান থেকেও হয় যে দিন হি ইলাহি কে প্রবর্তন করেন, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে সম্রাট আকবর, তিনি দিন হি ইলাহি প্রবর্তন করেন। এবার সম্রাট আকবর কি করেছে? দিন হি ইলাহি প্রবর্তন করেছেন। এখন কোশ্চেন হচ্ছে দিন হি ইলাহি কি? দিন হি ইলাহি কিছুই না, আকবর একটা ধর্মমত। এখানে কি হয়েছে, বিভিন্ন ধর্মের সারমর্মকে একত্রিত করে দিনহি ইলাহি রূপায়ণ করা হয়েছে বা দিনহি ইলাহি তৈরি করেছেন সম্রাট আকবর। তো এই দিনহি ইলাহি পাঠ করার জন্য সম্রাট আকবর কি করতেন? প্রতিদিন অনেক নামি দামি কবিদের ডেকে নিয়ে আসতেন এবং দিনহি ইলাহি পাঠ করার জন্য অনেক ধর্ম প্রচারকদের এবং ধার্মিক লোকদের ডেকে আনতেন, রেগুলার নিয়ে এসেন এবং দিনহি ইলাহি পাঠ করাতেন। এবং প্রতিদিন প্রচুর তাদের খাদ্যের ব্যবস্থা করা হতো এবং তাদের ভরণ পোষণের জন্য অনেক অর্থ ব্যয় করত আকবর। তো এই বিষয়টাকে দেখেই তখনকার ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তিনি বলেছেন, ডেইলি অর্থাৎ রেগুলার এত অর্থ অপচয় করা এবং ধর্ম দিনহি ইলাহি ধর্মকে প্রচার করা এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া এক ধরনের নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। তো মনে রাখবে যে সম্রাট আকবরের এই যে দিনহি ইলাহি এই যে ধর্মটা, এই ধর্মকে ভিনসেন্ট স্মিথ তিনি কি বলেছেন? ভিনসেন্ট স্মিথ তিনি বলেছেন এটা নির্বুদ্ধিতার প্রমাণ। চলে যাই তার পরের প্রশ্নে। দেখো, পরের প্রশ্ন রয়েছে, বুদ্ধদেব এবং মহাবীর কার রাজত্বকালে মারা গিয়েছিলেন? কার রাজত্বকালে মারা গিয়েছিলেন? তো প্রথমত আমি বলি যে বুদ্ধদেব কবে মারা যান এই বিষয়টা আগে জেনে নাও। বুদ্ধদেব অর্থাৎ গৌতম বুদ্ধ তিনি 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে, কত বললাম সালটা? 483 খ্রিস্টপূর্বাব্দ,
483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে গোরক্ষপুরের কুশীনগরে দেহত্যাগ করেন। তাহলে সালটা বুঝতে পারছো, 483 খ্রিস্টপূর্বাব্দ দেহত্যাগ করেছেন বুদ্ধদেব। তাহলে বুদ্ধদেবের টাইমিংটা আমাদের জানা হলো, কোন টাইমে এবং কত বছর বয়সে তিনি এবং কোথায় বলতে গোরক্ষপুরের কুশীনগরে তিনি দেহত্যাগ করেছেন। এবার চলে আসি মহাবীরের কেস। দেখো মহাবীরেরটা দেখো, মহাবীরের ক্ষেত্রে আমরা যেটা পাবো, মহাবীর তিনি 468 খ্রিস্টপূর্বাব্দে, সালটা কত বলছি, 468 খ্রিস্টপূর্বাব্দে, 468 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহের কাছে পাবাপুরীতে 72 বছর বয়সে দেহত্যাগ করেন। তাহলে টাইমিংটা বুঝতে পারছো যে এক্ষেত্রে বুদ্ধদেবের ক্ষেত্রে, গৌতম বুদ্ধের ক্ষেত্রে বা বুদ্ধদেবের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দ। আর ওই বিষয়টাই যদি আমরা বলি মহাবীরের ক্ষেত্রে, তো মহাবীরের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে কিন্তু কত, 468 খ্রিস্টপূর্বাব্দ। এবার চলে আসি যে আচ্ছা তোমরা বলো তো হর্ষঙ্ক রাজবংশের রাজা কে ছিল? হর্ষঙ্ক রাজবংশের রাজা ছিলেন অজাতশত্রু। মানে এখানে অপশনের মধ্যে দেখতে পাচ্ছ অজাতশত্রু আছে, এই অজাতশত্রু ছিলেন কিন্তু হর্ষঙ্ক রাজবংশের রাজা। আচ্ছা অজাতশত্রুর টাইমিংটা বলো, টাইম পিরিয়ডটা বলো, কত সাল থেকে কত সাল অবধি ছিলেন তিনি? দেখো আমি তোমাদের বলি, অজাতশত্রু হচ্ছে 492 খ্রিস্টপূর্বাব্দ থেকে 492 খ্রিস্টপূর্বাব্দ, এটা কিন্তু খ্রিস্টপূর্বাব্দ নট খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বাব্দ থেকে 460 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধে শাসন করেছিলেন। তাহলে টাইম পিরিয়ডটাকে মেলাও, যে 483, তো 492 পর কমতে 483 তো আসবে। তারপরে এখানে দেখো 468, তো 468 থেকে কমতে কিন্তু 460 অবধি আসবে। তো বুঝতেই পারছো টাইম পিরিয়ডটা কার সময়কার, টাইম পিরিয়ডটা কিন্তু অজাতশত্রুর সময়কার। তাহলে এখানকার সঠিক আনসার কী হয়ে যাবে? এখানকার সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অজাতশত্রু, এটা হয়ে যাবে কিন্তু এখানকার সঠিক উত্তর। দেখো তোমাদের এত টাইম পিরিয়ড প্রয়োজন নেই, সিম্পলভাবে কোশ্চেনটাকে মনে রাখবে, বুদ্ধদেব এবং মহাবীর কার সময়কালে মারা গিয়েছিলেন, হয়ে যাবে মগধের রাজা অর্থাৎ হর্ষঙ্ক বংশের রাজা যিনি মগধে শাসন করেছিলেন অজাতশত্রুর সময়কালে বা টাইম পিরিয়ডে। চলে আসে তার পরের প্রশ্ন। তার পরের প্রশ্ন দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 4, কর্নওয়ালিস কোড কত সালে লিপিবদ্ধ করা হয়েছিল? প্রথমত বলি, লর্ড কর্নওয়ালিস যিনি গভর্নর জেনারেল ছিলেন, লর্ড কর্নওয়ালিস, তিনি কি করেছেন, তিনি সে সময়কার ব্রিটিশের নিয়ন্ত্রণে যে সমস্ত রাষ্ট্র ছিল সেই সমস্ত রাষ্ট্রের মধ্যে কিছু প্রশাসনিক ব্যবস্থা এবং আইন বিধানের প্রবর্তন করতে চেয়েছেন। অর্থাৎ তিনি কিছু প্রশাসনিক ব্যবস্থা এবং আইন বিধান প্রবর্তন করেছেন যে রাষ্ট্রগুলা ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ছিল, অর্থাৎ ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল সেই রাষ্ট্রের জন্য। এবার তিনি কি করলেন, সেজন্য 1793 সালের 1 মে, সালটাকে মনে রাখবে কত, 1793 সালের 1 মে, 1793 সালের 1 মে মানে ফার্স্ট মে, 1793 সালের 1 মে তিনি কি করলেন, 48টা রেগুলেশন বা আইন জারি করলেন। কতগুলো রেগুলেশন বা আইন? 48টা, 48টা রেগুলেশন বা আইন জারি করলেন। এই যে 48টা রেগুলেশন বা আইন জারি করলেন, এটাই না যেহেতু লর্ড কর্নওয়ালিস জারি করেছেন বা সেই জন্য বা লর্ড কর্নওয়ালিসের সময়কালে হয়েছে, তার জন্য এই কোডগুলাকেই অর্থাৎ 48টা
কোডকে বা 48টা রেগুলেশন বা আইনকে একসাথে বলা হয় কর্নওয়ালিস কোড। তাহলে কোশ্চেনে যদি আসে কর্নওয়ালিস কোড কত সালে লিপিবদ্ধ করা হয়, তাহলে কর্নওয়ালিস কোড 1793 সালে 1 মে তৈরি করা হয় বা প্রবর্তন করা হয় বা ঘোষিত করা হয়। তারপর পরেরটা ভালো কোশ্চেন রয়েছে, ধ্যান দিয়ে দেখবে, খুব সুন্দর কোশ্চেন, অনেকে পারবে না এই কোশ্চেনটা পরীক্ষায় আসলে। আধুনিক ভারতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্কারক কে? আধুনিক ভারতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্কারক কে? ভালো করে শুনবে। তারাবাই সিন্দে। তারাবাই সিন্দে তিনি 19 শতকে, সালটা কত বলছি, 19 শতকে। দেখো তোমাদের এতটা ডিটেল প্রয়োজন নাই, বাট তোমরা যদি ডিটেল শোনো না, জিনিসকে কানেক্ট করতে পারবে তোমাদের, তাহলে দীর্ঘ সময় ধরে এটা মনে থাকবে। ওর জন্য ডিটেল জানা খুব প্রয়োজন। আর তুমি যদি ডিটেলভাবে না জানো এবং জাস্ট কোশ্চেন তার উত্তর, কোশ্চেন তার উত্তর, সেক্ষেত্রে কী হবে, তোমার মেমোরাইজ করতে সহজে মেমোরাইজ করতে পারবে না পরীক্ষায়। তো তার জন্য আমি একটু বেশি ডিটেলসে পড়াই। তো সেক্ষেত্রে তোমাদের কী হবে, জিনিসগুলো মাথায় ভালো মতো সেট হয়ে যায়, পরে যদি রিভিশন করো দেখবা যে বেশি টাইম লাগবে না। তো তার জন্য ধ্যান দিয়ে ভিডিওটাকে দেখবে এবং একটু সময় লাগলেও শুনবে। আর এক্সট্রা যে ইনফরমেশনগুলো বলবো সেগুলো খাতায় লিপিবদ্ধ করবে এবং যতটা সম্ভব রিভিশন করবে। তো সেটাই বলছি, আমি তারাবাই সিন্দের সম্পর্কে বলছি। তারাবাই সিন্দে তিনি পিতৃতন্ত্র এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন 1900 শতকে। কি বললাম, পিতৃতন্ত্র আর বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তিনি কি করেছিলেন, প্রতিবাদ করেছিলেন। কেন প্রতিবাদ করেছিলেন? তখন নারী আর পুরুষের মর্যাদা সেম ছিল না। নারীদের সবসময় তখন একটু বিভিন্ন ধরনের তাদের চলাচলতির ক্ষেত্রে বাধা ছিল। তো এই আর তখন সমাজটা ছিল পিতৃতান্ত্রিক বেসিক্যালি। তো সেই জন্য তারাবাই সিন্দে কী করেছে, ওই পিতৃতান্ত্রিক সমাজ এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন 1900 শতকে। মনে রাখবে তার একটা লেখা প্রকাশিত হয়েছে, সেই প্রকাশিত হওয়া লেখাটার নাম হচ্ছে স্ত্রী পুরুষ তুলনা। কি বললাম, স্ত্রী পুরুষ তুলনা। এই কাজটার জন্য না তিনি বেশ বিখ্যাত। এই যে স্ত্রী পুরুষ তুলনা, এটা মারাঠিতে প্রকাশিত হয়। কি বললাম, স্ত্রী পুরুষ তুলনা, তার লেখাটার নামই হচ্ছে স্ত্রী পুরুষ তুলনা। স্ত্রী পুরুষ তুলনা, স্ত্রী পুরুষ তুলনা। এটা প্রকাশিত হয় 1882 সালে। কোন ল্যাঙ্গুয়েজে? মারাঠি ল্যাঙ্গুয়েজে। মারাঠি ল্যাঙ্গুয়েজে এটা প্রকাশিত হয় 1882 সালে। এটা মারাঠি ল্যাঙ্গুয়েজে প্রকাশিত হয়। তো সেই জন্যই আধুনিক ভারতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্কারক যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু নাম চলে আসবে কার? তারাবাই, তারাবাই সিন্দের নাম কিন্তু চলে আসবে। আচ্ছা, কত সালে অল ইন্ডিয়া পিপলস কনফারেন্স এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? এই সালটা হয়ে যাবে 1927। 1927 সাল, এই সালটা হয়ে যাবে 1927, মনে রাখবে। পরের প্রশ্ন, আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? মনে রাখবে গভর্নর ছিল সিডি দেশমুখ। সিডি দেশমুখ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, এক্সট্রাভাবে মনে রাখো আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়, পরীক্ষায় কিন্তু এসে থাকে। তো আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935। কত? 1935, 1935 সালে আরবিআই কিন্তু প্রতিষ্ঠিত হয়। তারিখটা যদি বলি 1 এপ্রিল।
1935 সালের 1 এপ্রিল কিন্তু আরবিআই প্রতিষ্ঠিত হয়। তো চলে যাই তারপরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি রয়েছে। শূন্য ভিত্তিক বাজেট কেন্দ্রীয় সরকারের দ্বারা গৃহীত হয় কত সালে? শূন্য ভিত্তিক বাজেট বা জিরো বেসড বাজেট, এটাকে বলা হবে জিরো বেসড বাজেট বা শূন্য ভিত্তিক বাজেট। জিরো বেসড বাজেট বা শূন্য ভিত্তিক বাজেট এটা আর কিছুই না, এটা একটা প্রসিডিওর বা পদ্ধতি। কিসের প্রসিডিওর? বাজেটের একটা প্রসিডিওর বা পদ্ধতি। তাহলে কি বললাম? শূন্য ভিত্তিক বাজেট বা জিরো বেসড বাজেট হলো বাজেটের একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে কি করা হয়, কি কাজ এই পদ্ধতির? এই পদ্ধতির মাধ্যমে প্রতিটি বাজেট তৈরির সময় সমস্ত খরচ মূল্যায়ন করা হয়। তো এটা কত সালে হয়েছে? এটা 1987 জিরো বেসড বাজেট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। জিরো বেসড বাজেট 1987-এ কিন্তু হয়েছে। পরের প্রশ্ন,